সৈয়দ ফরহাদ মুহাম্মদ বাড়িকে মেরে জয় পাগল হয়ে উঠল জিন্নাহ ও তার মাকে খুঁজতে পেল না। চারদিকে তোলপাড় উঠে গেল ব্রিগেডিয়ারের মৃত্যুর খবরে, যেখানে তখন বাংলায় তাদের অনুকূল সময় চলছে। সিনিয়র ব্রিগেডিয়ার বাড়ি সাহেবকে প্রমাণহীনভাবে খুব সহজে মারতে পারার পেছনে অবশ্য একটা কারণ ছিল। জয় খুব সহজে ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল, সেটাও একান্তে, ফরহাদ সাহেবের রাজধানীর ফ্ল্যাটে। দিনের বেলা জয় চলে আসার পর তিনি অধীর অপেক্ষা করেছেন, জয় দেখা করতে আসবে, একটাবার হলেও আসবে। জয় যায়নি। ফরহাদ সাহেব জানতেন জয় তাকে বড় ঘৃণা করে, কিন্তু তবু আশা রেখেছিলেন। বাঁকা জয়ের প্রতি একটা অঘোষিত স্নেহ তার জমেছিল ভেতরে। জয় অবশেষে উনার সঙ্গে সাক্ষাৎ করল। মানুষটা ভীষণ খুশি হয়েছিলেন, আবার একটু লজ্জিত। জয় নিশ্চয়ই জবাবদিহি চাইবে কেন তিনি জয়ের বড় বাবাকে মেরেছেন। জেদি ছেলেটা কর্তব্যের মানে বুঝবে না, যাকে ছোটবেলায় নৈতিকতা শেখাতে গিয়েই নেতিবাচক চরিত্রে পরিণত হয়েছে তিনি। জয় কেবল একটা কথা জিজ্ঞেস করেছিল, বড় বাবাকে মারলেন কেন, স্যার? ফরহাদ সাহেব একটু কথা গুছিয়ে নেবার ফাঁকে জয় আবার বলে, আপনি জানেন আমার কেউ নাই। আমার খাতিরে ছেড়ে দিলেন না কেন? সব তো কেড়ে নিছেন। দেখেন, আপনারা সফল। আমার কাছে কেউ নাই, কিচ্ছু নাই। আপনি আমার বড় বাবাকেও নিয়ে নিলেন। কেন, স্যার? আমি তো আপনার কিছু ক্ষতি করি নাই। করছি, স্যার। বাড়ি সাহেব সামান্য হেসে জয়কে হাত নেড়ে কাছে ডেকে বলেছিলেন, তুই যে আইন মানতে নারাজ রে আমিরের ব্যাটা। নয়তো তোরে বুঝাইতাম। আইন সব আপনাদের কেন? আমরা কেন আইন পাই না? আইন তো আমাদেরও দরকার পড়তে পারে, স্যার। পাই না কেন? জয় আমির কাঁদতে পারবে না, তাই শুধু তার চোখের মনির শিরা লাল টকটকে হয়ে উঠল। 9 দিন আগেও সে তার বড় বাবার সঙ্গে দেখা করবে ভেবে উত্তেজনায় কাঁপছিল। তার মনে পড়ে গেল, সেই বড় বাবাকে চিরতরে তার কাছ থেকে সরিয়ে নেবার হুকুমদাতা ব্রিগেডিয়ার তার সামনে। জয় প্রশ্নের উত্তরের অপেক্ষা করার ধৈর্য পায়নি। শেষ মুহূর্তে ফরহাদ সাহেবের মুখে একটা জ্যোতিময় হাসি ফুটে উঠেছিল। সেই হাসিতে ব্যথা ছিল, ছিল মলিনতা। তার চোখ দুটো গভীরভাবে শুধু জয়কেই দেখছিল। তিনি শুধু বলেছিলেন, তুই এই পথে যাবি বলেই আশঙ্কা করেছিলাম রে আমিরের ব্যাটা। দোয়া থাকল, আল্লাহ তোরে পথ দেখান। ধৈর্য দিন। তিনি অস্পষ্টভাবে কালেমা শাহাদত পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জয় সেসব কিছুই দেখতে পায়নি। তখন তার চোখের সামনে এক অবরুদ্ধ নিশীথের আধার পর্দা। সেই পর্দায় বড় বাবার কঠিন মুখটা ভাসছে। জয় শেষবার সেই রাতে বড় বাবার কোলে চড়ে যে বড় বাবার চেহারাটা দেখেছিল, অভিজাত, কঠিন লাল, গম্ভীর মুখখানা। সে সেই মুখখানা দেখতে দেখতে বড় নৃশংসতার সাথে ফরহাদ সাহেবকে খুন করে ফেলল। বড় বাবা তাকে তখনও বলছে, হাসবি শুধু, হাসবি, জয়, হাস। জয় হাসল। ফরহাদ সাহেবের রক্তে মাখা হাত টিস্যুতে মুছতে মুছতে জোরে জোরে হাসল। চোখ দুটো জ্বলছে। তখন জয় আরো জোরে জোরে হাসতে হাসতে নির্জন সিঁড়ি বেয়ে নেমে এলো। দিনাজপুর ফেরার পর হামজা জয়কে আবার পাঠিয়ে দিল রাজন আজগরের কাছে। তখন রাজন আজগর নিজেই দেশে ছিলেন না প্রাণ বাঁচাতে, কিন্তু তার লোকেদের সঙ্গে জয় রাজধানীতে থাকতে পারবে। জয়কে পাওয়া গেল না বলে হামজাকে রিমান্ডে নেওয়া হল। উল্টো করে ঝুলিয়ে কাঁচা বাঁশ দিয়ে পেটানো হল। ত্বকের নিচে রক্ত জমাট বেঁধে কালশিটে ধরে গেল। পাথরের দেয়ালে আঘাতের প্রতিধ্বনি ওঠে, তবু হামজা বলে না, জয় কোথায়।
জ্ঞান হারিয়ে ফেলার পর সামান্য চিকিৎসায় আবার চেতনা ফেরানো হল তার। 21 বছরের এক যুবকের এই সহনশীলতায় কর্মকর্তারা হয়রান হলেন। হামজাকে আশ্বাস দিলেন, আমরা শুধু জয়কে জিজ্ঞাসাবাদ করব। তুমি বলছো সে খুন করেনি? তাহলে সামনে আনতে সমস্যা কোথায় জয়কে? হামজা বলে, আমি জানি না স্যার জয় কোথায়। আমি কিছুদিন যাবৎ হলেছিলাম, আমার সঙ্গে ওর দেখা হয় না। ও কোথায় আমার জানা নেই। তুমি জয়ের বাপমা, তুমি তার সবাই জানে। অনেকে একই সাক্ষী দিয়েছে। বেশি শেয়ানাগিরি করলে একেবারে ভেতরে ঢুকিয়ে দেব, তখন এই শেয়ানাগিরি পেছনে দিয়ে যাবে। তাই দিন, যেখানে আমি জানিই না জয় কোথায়, তাহলে ভেতরে রাখলেই কি বাইরে রাখলেই বা কি? জয় কিন্তু একদম বাচ্চা ছেলে না স্যার। আপনারা সন্দেহ যখন করেছেন ওকে, ওর কি জানের মায়া নেই? আপনাদের মিথ্যা অভিযোগের হাত থেকে বাঁচতে পালিয়েছে হয়তো। বিভ্রান্ত হয়ে গেলেন কর্মকর্তারা। হামজার কথায় উনারা নিজেরাই পেঁচিয়ে গেলেন এই সংশয় আসলেই কি জয় আমির খুনটা করেছে নাকি করেনি। কিন্তু হামজার ওপর টর্চারিংয়ের চতুর্থ দিন জয় এসে হাজির, সে আত্মসমর্পণ করল। কর্মকর্তারা দুই ভাইয়ের কার্যক্রমে হতবাক হয়ে গেলেন। জয় এসে বলল, আপনারা নাকি আমারে খুঁজতেছেন? খুন করে পালালে তো খুঁজবই। পালালে কেউ এসে ধরা দেয় না স্যার, আর খুন করলেও না। আপনাদের সমস্যাটা হইল, আসল খুনিকে খুঁজে না পাইলে আমার মতো ফুটবল নিষ্পাপদেরকে টার্গেট করেন কেস ডিসমিস করার জন্য। দুঃখজনক। জয়ের কথায় সবাই যেমন বিভ্রান্ত হল তেমনি ওর দুঃসাহসে হতবাক। জয় হামজার সাথে দেখা করার জন্য সামান্য একটু সুযোগ চাইল। যেহেতু সে নিজে এসে আত্মসমর্পণ করেছে, সে অনেকটা ছাড় পেল। তাকে জিজ্ঞাসাবাদে নেবার আগে হামজার সেলেই রাখা হল। হামজা আক্রমণাত্মক হয়ে তেড়ে এলো, শুয়োরের বাচ্চা, এখানে এসেছিস কেন? মরার এত শখ হয়েছে তোর? নিজের শখ আমার উপরে চাপাইও না বর সাহেব। খুন তো করছি, তা স্বীকার না করে মার খাচ্ছ তুমি। মরার শখ আমার হলো কিভাবে? হামজা গলা চেপে ধরল, আমি মার খাচ্ছি তাতে তোর বাপের কি? তোকে বলেছিলাম না আন্ডারগ্রাউন্ড থাক, সময় ভালো না। কেন আসছি সেইখানে? জয় একগাল হাসল, একা একা মার খাচ্ছ, ব্যাপারটা ভালো লাগতেছিল না। আমার ভাগ নিতে আসলাম, হক ছাড়া যাবে না। হামজা দিশেহারা হয়ে পড়ল, বায়ঞ্চোদের বাচ্চা, একবার ধরা খাইলে আর ছাড়া পাবি না। নিশ্চিত মার্ডার। শালার তোরে আমি তোরে কি করব কত? এই জন্যে তোরে আন্ডারগ্রাউন্ড করছিলাম রে হারামির বাচ্চা। জয় আরাম করে নোংরা মেঝেতে টানটান হয়ে শুয়ে মাথার নিচে হাত দিয়ে চোখ বুজে শুয়ে পা দুলাতে দুলাতে বলে, তুমি একবার আমারে কইছিলা, একসাথে বাঁচতে না পারলে একসাথে মরে যাব। একা একা বেঁচে থাকার দরকার নেই, বুঝলি জয়? আইজ তার পরীক্ষা দিবার আইসি। আমার তো কেউ নাই। তোমারে এরা এমনে শেষ কইরা ফালাইলে আমি বালবাইরে এমনেই মইরা যাইতাম। হামজা শক্ত করে জয়ের হাতটা চেপে ধরে ধরেই রাখে। অন্যদিকে তাকিয়ে বলে, চুপ থাক, তোর কথা কানে ঢুকলে রক্ত গরম হচ্ছে। জয় বেহায়ার মতো দাঁত বের করে একটু হাসল। এখন তার চোখে মুখে একটুও ভয় নেই। হামজা মার খাবে আর সে পালিয়ে থাকবে, এ আবার কোনো দেশি কথা? জয়কে যখন নিতে আসল ইন্টিরোগেশনে নেবার জন্য কোনোভাবেই হামজার হাতের বাঁধন থেকে জয়কে ছাড়ানো গেল না।
পুলিশ কাঠের লাঠি দিয়ে হামজার কবজির ওপর মারল এক বাড়ি। খট করে শব্দ হয়ে কবজিটা বোধহয় ছুটেই গেল। জয়ের হাত ছুটে গেল। পুলিশেরা একটা পন্থা নীরবেই পেয়ে গেল। হামজার সামনে জয়কে মারতে শুরু করা হল। জয়কে প্রশ্ন করা হলে সে উত্তর না দিয়ে বরং উল্টোপাল্টা প্রশ্ন করছিল। যেমন তাকে জিজ্ঞেস করা হল, খুনটা তুই কেন করেছিস জয়? জয় জিজ্ঞেস করল, খুন করা কি খারাপ? তোর মতে কি ভালো? সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি যদি খুন করি আমার কি শাস্তি হবে? প্রাপ্তবয়স্ক হবার পর তোর ফাঁসি হতে পারে। করেছিস কি না খুন তাই বল। খুন যে করবে তারই ফাঁসি হবে? ধরা পড়লে অবশ্যই শাস্তি হবে। জয়ের ভেতরে এবার নিজের কৃতকর্মের ওপর দৃঢ়তা এলো। সে একটুও পাপ করেনি। তার গোটা পরিবার খুন হয়েছে। তার বদলে সেই খুনিদেরকে জয় তাদেরকে দিল, এই বরং সেটা আইন। গোটা সৈয়দ পরিবারকে মরতে হবে। এজন্য তাকে বাঁচতে হবে। মরতে অবশ্য তার খারাপ লাগে না, কিন্তু শাস্তি না দিয়ে মরা যাবে না। তাকে মারতে মারতে প্রায় জ্ঞানহারা করে ফেলা হল। কিশোর বলে ছাড় পেল না সে, কিন্তু স্বীকার করল না কিছুই। একসময় কান ফেটে রক্ত বেরিয়ে আসে জয়ের। মেঝেতে পড়ে নাকে আঘাত পাবার পরেও জয় নিজের সবটুকু চেষ্টা করে নিজেকে আর্তনাদ করা থেকে থামাতে। তার ভয় হয় তার আঘাতে হামজা নির্ঘাত খুনের দায় নিজে স্বীকার করে বসবে। হল সেরকমই। হামজা পুলিশের পায়ের কাছে বসে পড়ল। জয় কিছু করে নাই স্যার। ওরে মারবেন না। পুলিশ পৈশাচিক হাসল, তাইলে কি তুই করছিস? হামজা চট করে বলে, হ। জি স্যার, মানে খুন করি নাই, কিন্তু আমার অপরাধ আছে স্যার। জানি কে খুন করছে। জয় তখন শরীরের ভর ছেড়ে চামড়া ছেঁড়া শরীরে মেঝের ওপর পড়ে আছে। আগ্রহ পেয়ে বসল পুলিশ। হামজা সেলিমের নাম বলে দিল। পুলিশ জিজ্ঞেস করলেন, সে কেন মারবে ব্রিগেডিয়ারকে? হামজা জানালো, কারণ সেলিম বাড়ি স্যারের মাদ্রাসায় কিছু বছর আগে আগুন দেবার সময়ও আমাকে কাজে লাগিয়ে কিছু বছর আগেও একবার সেই মাদ্রাসায় আগুন দিয়েছিল। তারপর মাদ্রাসা থেকে খুব মারধর করে তেড়ে দেয়া হয় সেলিম কাকাকে। সেই রাগ। তো তুই বলতে চাচ্ছিস সে এবার বাড়ি সাহেবকে মারতেও তোকেই ব্যবহার করেছে? হ্যাঁ স্যার। জয়কে বাড়ি সাহেব খুব ভালোবাসত। আমাকে হুমকি দিয়ে সেলিম জয়ের মাধ্যমে বাড়ি সাহেবের সাথে দেখা করার সুযোগ করে নিছিল স্যার। আমি জয়কে পাঠাইছিলাম সেলিম কাকার সাথে। এই আমার অপরাধ। কিন্তু জয় খুন হওয়া দেখেনি। ওকে বের করে দিয়েছিল সেলিম কাকা। আর ওর সিঁড়ি বেয়ে নামাই দেখেছেন আপনারা। তারপর আর সেলিম কাকার সাথে দেখাও হয় নাই আমাদের। প্রমাণের অভাবে আরও কিছুদিন টর্চার করে ফায়দা না পেয়ে দুই কিশোরকে ছেড়ে দেয়া হলো বটে। এবং হামজার কথা বেশ বিশ্বাসযোগ্য হল, কারণ সেলিম আসলেই নিখোঁজ ছিল। এই কাজটা হামজার বড় ভাইয়েরা অন্তত করেছিল হামজাকে রক্ষা করতে। সেলিমকে সাময়িক গুম করা হয়েছিল। সেলিমের লুকিয়ে থাকার ব্যাপারটাতে মুস্তাকিন সহ সংগঠনের সবাইও হামজার স্টেটমেন্ট আরেকবার বিশ্বাস করল। কারণ সেলিমের দ্বারা এমন কিছু অসম্ভব নয়। আবার সে খুনের পরপরিয়া লাপাতা। আবার সে জয় চলে আসার পরপরও সত্যিয়া অনেকবার মাদ্রাসা ও জয় হামজাকে একাধিকবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। জয় ও হামজার ভালো চিকিৎসা হল না। কারাগারের মারগুলো শরীরে বসে গেল। সদ্য যুবক বয়সে হামজার উচ্চ রক্তচাপ সহ হৃদযন্ত্রে বিভিন্ন রোগশোক দেখা দিয়েছিল এতে। দিন দিন এসব ঘটনাবলী হামজার ভেতরে পৈশাচিকতার ভাণ্ডার গড়ে তুলছিল।
তার কেবল ক্ষমতাই চাই, ক্ষমতা। সেই মারের আঘাত কাঁচা থাকতে থাকতেই জয় নিখোঁজ হল। সেলিম ফারুকী বড় সূক্ষ্ম কৌশলের সঙ্গে জয়ের মস্তিষ্ক ও শরীরকে একসাথে ধ্বংস করার কৌশলে মজলেন। অন্ধকার কবরের মতো কোথাও একটা তাকে আটকে রাখা হল মাসখানেকের মতন। সেলিম ফারুকী জয়ের সাথে সেই দিনগুলোতে যা যা করেছিল, জয় সেই সময়টা মৃত্যুর সঙ্গ নিয়ে বেঁচেছিল। কিন্তু মৃত্যু এবারও তার সঙ্গে প্রতারণা করল। সেলিম ফারুকীর কৌশলী টর্চার জয়ের মস্তিষ্ক ও শরীরের চিরস্থায়ী ক্ষতি সাধন করতে সক্ষম হল। জয়ের মাংসপেশি ও রক্ততে বিভিন্ন আজব উপসর্গ দেখা দিয়েছিল এ সময়ে। সেখান থেকে ফেরার পর থেকে জয়ের মাংসের ভেতরে কামড়াত। নাক দিয়ে রক্ত পড়া থেকে শুরু করে বিভিন্ন ভয়ানক উপসর্গ ও শরীরের যন্ত্রণা। ড্রাগে আচ্ছন্ন হয়ে উঠল সে। সেলিম ফারুকীর ইনজেক্ট করা অবিরাম ড্রাগ জয়কে ড্রাগের প্রতি নির্ভরশীল করে তুলল। নিয়মিত সেবনের জন্য যেসব মেডিসিন ডাক্তার দিল, তা তাকে কোনো দিন গ্রহণ করতে দেখা যায়নি। ডাক্তার একটা চমৎকার ভবিষ্যৎবাণী করেছিলেন, জয়ের লোহিত রক্তকণিকার গুণগত মান নষ্ট হবার পথে, এবং সে যে সকল ড্রাগে অভ্যস্ত হয়ে পড়েছে তা তার শরীরের নষ্ট কোষের বৃদ্ধিতে বেশ ভালো সহায়তা করছে। এটা ভবিষ্যতে ব্লাড ক্যান্সারের রূপ নিতে পারে। জয়ের শরীরের ব্লাড কর্পাসলের মাদার সেলগুলো সব মিলিয়ে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত। 3টে বছর মুস্তাকিন বিশ্বাস করেছিল তার আব্বাকে সেলিম মেরেছে। সেই সময়টা সে হন্য হয়ে সেলিমকে খুঁজেছে। কিন্তু সেলিম সন্দেহের দায় পলাতক। এতে আরও বিশ্বাসযোগ্য হয়েছিল সে অপরাধী। কিন্তু 2006-এর শুরুর দিকে মুরসালিন জানতে পারল সেলিম মারেনি, মেরেছে জয়। যে জিন্নাহকে জয় বছরের পর বছর খুঁজে পায়নি, সেই জিন্নাহ আমির মুরসালিন ও তাদের সংগঠনের নেতাকর্মীদের হাতে বন্দী হল জয়কে ধরার টোপ হিসেবে। সময়টা হামজা ও জয়ের জন্য অতিরিক্ত প্রতিকূল হয়ে উঠেছিল। তখন বিরোধী সরকারের সময়সীমা প্রায় শেষের দিকে। তত্ত্বাবধায়ক সরকার আসার সময় হয়ে এসেছে প্রায়। হামজা ও জয়জানের মায়া ত্যাগ করে নিজেদের দলীয় প্রচারণায় নামল। তাদের শেষ সুযোগ এটা। এবার দল ক্ষমতায় আসতেই হবে, অন্তত তাদের দুজনের অনেক পুরনো হিসেব চুকানোর দায় হলেও। সেই সময় জিন্নাহকে ছাড়িয়ে আনতে জয় পাগল হয়ে উঠেছিল। তার একুলে কেউ নেই জিন্নাহ ছাড়া। এতে করে বর্তমানের দলীয় কর্মসূচিতে ব্যাঘাত ঘটছিল, যা হামজার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাদেরকে জিততে হবে, যে কোনোভাবে। জীবনের হিসেবের খাতাগুলো পড়ে আছে, শরীরের আঘাত, পেটে খিদে, প্রবৃত্তির নেশাগ্রস্ততা, বদলার আগুন। হামজা এগুলোকে এড়ানোর সাধ্য রাখে না। তাকে জিততেই হবে। জয় যতটা উতলা হয়ে উঠছিল জিন্নাহকে মুক্ত করতে, একবার ওকে দেখতে, হামজা ততটাই উদ্বিগ্ন হয়ে উঠল জয়কে হারানোর আতঙ্কে। সবে তাদের যাত্রা শুরুরই হয়নি, তার মাঝে জিন্নাহ ঢুকে এলো। মুস্তাকিন জিন্নার মুক্তির বদলে জয়কে চায়। যেখানে জয়কে নিজের রাখতে হামজা দুনিয়ার সাথে একটা যুদ্ধে অবতীর্ণ হতেই পারে। জয় তার রগে রগে মিশে যাওয়া সঙ্গদোষ, ডান হাতের মুঠিতে আঁকড়ে ধরার মতো হাত, বুকের সাথে মিশিয়ে পিঠে চাপড় মারার মতন শক্ত সিনা। জয় তার এক জনমের পাপাচারের সঙ্গী। সে জয়কে ছোট্ট বয়সে জিতে এনেছে। তার রুহ না গেলে জয় যাবে না। জয়কে সে আশ্বাস দিল, নির্বাচনে জিত তাদের হবে। তারপর দুনিয়া তাদের। এখন শুধু প্রচারণার কাজে মন লাগা। দেশে মার্শাল ল জারি হল। হামজা সেনাবাহিনীর হাতে মার খেল। দেহে ছেপে যাওয়া দাগের সংখ্যা বাড়ল, গাঢ় হল ক্ষতগুলো, ভেতরের আগুন নিভে, ব্যথা গলে তা লাভায় পরিণত হল। যা জ্বলন্ত কিন্তু শান্ত, গলিত। তা দাউ দাউ করে জ্বলে না, কেবল নিঃশব্দে বয়ে যায় জমিন পুড়িয়ে ছাই করতে করতে।
নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2008-এর ডিসেম্বরের শেষ তারিখে। জিতে গেল হামজার দল। এবার হামজার অধিপত্য বিস্তারে আর বাধা এলে হামজা তা মানবে কেন? বাধা হয়ে যা আসবে তা ছাই হবে। মুস্তাকিনদের ভেসে বেড়ানোর দিন এলো। চারদিকে তাদের আটক, গুমখুন বাড়ল। সেরকম ভাসমান একসময় বন্দি জিন্নাহ আমির গায়েব হয়ে গেল তাদের আটকখানা থেকে। কেউ জানল না জিন্নাহ কোথায়। জিন্নাহ আমির হামজার হাতে বলি হয়ে গেল এক রাতে। জয়ের শেষ পিছুটানকে মেরে হামজা হাত মুছে ফেলল কালো পাঞ্জাবির নিচের পৃষ্ঠে। জয় জানেনি তা। দিন যত যাচ্ছিল, জয় উন্মাদ হয়ে উঠছিল জিন্নাহকে পেতে, আর তারল আগ্রাসন বাড়ছিল সৈয়দ পরিবারের প্রতি। যা হামজা চাইছিল ঠিক সেই মোতাবেকই সব এগোল। হামজার ওয়ার্কশপ উঠল। বাড়ির নকশায় বড়ঘর তৈরি হল। নিজে নকশা তৈয়ার করেছিল পাটোয়ারি বাড়ির। বড়ঘরটা দৈর্ঘ্যপ্রস্থে 6530 ফুট। বড়ঘর তৈরির খাতিরে হামজার বাড়ি মোট মিলিয়ে বিশাল হল। দোতলার অর্ধেকের বেশি খালি পড়ে থাকে। সেখানটা পরিত্যক্ত। বড়ঘরের গুদামের অংশে মেটাল মেল্টিং মেশিন এলো। 2012-তে বড়ঘরে সেই ধাতু গলানোর চুল্লিতে সর্বপ্রথম সেলিম ফারুকী গলেছিল। তাকে পিস পিস করে কেটে কেটে গলানো হয়েছিল চুল্লিতে। হামজা কেটেছে, জয় গলিয়েছে। সেলিমের বাঁ হাতের একাংশ পচে ক্ষয় হয়েছে বড়ঘরেই। সেলিম ফারুকীর হাতে পাথরের আংটির কমতি ছিল না। অন্তু প্রথম দিন বড়ঘরে ঢুকে সেই ক্ষয়তো হাতের আংটিগুলো দেখেছিল। মুস্তাকিন মহান পিবিআই ডিপার্টমেন্টে ইনভেস্টিগেটর নিযুক্ত হল, তখন বাংলাদেশে পিবিআই ডিপার্টমেন্ট পুলিশের এক নতুন ব্রাঞ্চ। চাকরির 1 বছরেরও কম সময়েই মুস্তাকিনের দলবিরোধী তদন্ত কার্যক্রমের ফলে উপর মহল থেকে আদেশ এলো তাকে প্রথমে চাকরি থেকে বরখাস্ত করতে পড়ে দুনিয়া থেকে। কিন্তু জয়ের বদৌলতে মুস্তাকিনের জায়গা হল হামজার বড়ঘর। সময় 2013-এর শেষের দিকে। মুস্তাকিনের চেহারার সাথে খুব বেশি মিল ছিল মুমতাহিনার। মিলমহব্বতও বেশি দুই ভাইবোনের। মুস্তাকিনের চেহারায় নমনীয়তার সাথে বীরত্বপূর্ণ তেজ বেশি লক্ষ্য করা যায়। এক গাল মাঝারি চাপাদারি। গায়ের রং পুরুষ হিসেবে ফর্সা। টাখনু অবধি গোটানো প্যান্ট। মাঝারি চুলগুলো বিন্যস্ত। কপালের মাঝখানে নামাজের কড়া পরা কালো দাগ। বড় শোভনীয় এক পৌরুষ দীপ্তি চোখে মুখে। জোরে হাসতে দেখা যায় না লোকটাকে। মুচকি হাসিই বেশি। চোখ দুটো গভীর, বিচক্ষণ, বিনয়ী। মুস্তাকিন বড়ঘরের চারদিকটা দেখে নিয়ে হা করে শ্বাস ফেলে মেঝেতে বসল। জয়কে দেখে একগাল মুচকি হাসল, ভালো আছিস? জয় গিয়ে সামনে বসলে মুস্তাকিন বলল, এখন কি করছিস? কি করতেছি বললে খুশি হবি? আজ তোর খুশির দিন। আমার খুশি হবার মতো কিছু করছিস না তুই। সুতরাং যা বলবি তাতেই সামান্য দুঃখ পাব। তবু বল। জয় দাঁত বের করে হাসল, আমার অবস্থা মনে কর, ও দয়াল যান নিবা নাও, দম ক্যা বাইর হইয়া যায় টাইপের। গরিব ধরিব মানুষ, দুঃখের দিন একরকম কেটে যাচ্ছে। কিন্তু তাই বলে তোর কোনো দুঃখ আমি রাখব না। তোর দুঃখ দূর করতেই এইখানে আনছি তোরে। একটু থেমে খুব জ্ঞানীর মতো করে জয় বলল, বুঝলি মুস্তাকিন, মাইনষের কপাল আর লুঙ্গির গিট্টু কখন কিভাবে খুলে যায় কেউ জানে না। আজ তোরটা খুলব। পলাশ চেয়ারে বসতে বসতে বলল, লুঙ্গির না কপালের রে জয়? লুঙ্গিরটা খুললে কপাল আপনা আপনিই খুলে যায় পলাশ ভাই। কপালের সব নেয়ামত তো লুঙ্গির তলেই। মুস্তাকিন জয়কে গভীর চোখে পর্যবেক্ষণ করতে করতে টের পেল কেউ আসছে। ধীরস্থির পদক্ষেপে হামজা এসে দাঁড়িয়ে ঠান্ডা এক হাসি দিল, ভালো আছো?
আলহামদুলিল্লাহ। আপনি ভালো? সব সময়। তোমার ভালো থাকারও একটা ব্যবস্থা করতে চাই। তোমার জন্য একটা সুযোগ আছে। সেটা জানানোর আলাপ করতেই এই সাক্ষাতের ব্যবস্থা। তুমি আবার খারাপভাবে নাওনি তো এভাবে তুলে আনার বিষয়টা? মুস্তাকিন হামজার ধূর্ত মুখখানির দিকে চেয়ে হাসি মুখে বলল, না, আমাকে এখানে আসতে হবে তা নিয়ে আশাবাদী ছিলাম। তবে আপনার সুযোগ বোধহয় আমি গ্রহণ না করে আপনাকে অসন্তুষ্ট করতে চলেছি, হামজা ভাই। এতে আপনি কিছু মনে না করলেই হল। হামজা বড় উচ্ছ্বাসিত হয়ে হাসল, তার ব্যবস্থাও আছে, চিন্তা করো না, ভাই। আমি আছি না। মুস্তাকিন বিড়বিড় করল, তা তো বটেই। সেই ব্যবস্থা শুরুর অপেক্ষায়। পলাশ উঠে এলো। তার হাসিতে বড়ঘর জুড়ে উঠল। সে হাসলে চোখ কুঁচকে ওঠে, তাতে চোখের মনির জলজলে ভাবটা বেশি ফুটে ওঠে। এসেই সে উচ্ছ্বাসে ফেটে পড়ল মুস্তাকিনকে দেখে। হাত বাড়িয়ে দিয়ে বলল, গুড জব, ছোট ভাই। অল্পদিনের চাকরিতে আমারে একদম নড়চড় করে রেখে দিচ্ছিলে। তোমার তদন্তের কাজে অত্যন্ত সন্তুষ্ট আমি। আর একটু সুযোগ পাইলে একদম আমারেই খালাস করে দিতা, কোনো সন্দেহ নাই। সাহসের ব্যাপার স্যাপার। গুড জব, গুড জব। আই এপ্রিশিয়েট। গুড। মুস্তাকিন একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, ধন্যবাদ। জয় জিজ্ঞেস করল, জিন্নাহ কোথায় রে? নেই। জয় ভ্রু উচায়, কি? শুনি নাই। আবার ক। মুস্তাকিন শান্ত চোখে চেয়ে রইল। জয় আবার জিজ্ঞেস করে, জিন্নাহকে ফিরিয়ে দে। তোর জান দেব। মুস্তাকিন হাসে, চেয়েছি। জয় মুস্তাকিনের কাঁধে হাত রাখল, চাইবি? সত্যি বলছি, বিশ্বাস কর। তুই জান চাইবি আমার কাছে? হ্যাঁ, আব্বারটা দে, ফিরিয়ে দে। জয়ের চোয়াল আটল, জিন্নাহকে এতদিন আটকে রেখে আমারে পাস নাই। নতুন আর কিসের আশায় বাচ্চা ছেলেটারে কষ্ট দিচ্ছিস? আমি শুরু করলে তোর পুরো সংগঠনের রুহুতে কাঁপন উঠাব। জয় আমির ওয়াদায় পাক্কা। জিন্নাহকে ফিরিয়ে দিল তার বদলে তুই ফাঁসিতে ঝুলবি আব্বাকে খুন করার অপরাধে? দলের ৯ জন যুবক তোদের হাতে বলি হয়েছে, তার অপরাধে? কারাগার ভরে উঠছে দিনে দিনে আমাদের লোক দিয়ে, তার অপরাধে? অপরাধ? কোনো টারে বা তোরা অপরাধ কস, আমি ওই বই থেকে অপরাধের সংজ্ঞা শিখি নাই। তুই যে বই থেকে অপরাধের সংজ্ঞা শিখেছিস, ওটা মূলত অপরাধ শেখার বই ছিল। অপরাধ কি এই বিষয়টা আলাদা বইয়ে শেখানো হয়। ওটাকে নৈতিকতা বলে। নৈতিকতা আর চিংড়ি মাছ এক আমার কাছে। স্বাদ ভালো, কিন্তু গা চুলকায়। মুস্তাকিন জয়কে দেখল। ঠোঁটে ঠান্ডা হাসি, তাতে এক প্রকার হিংস্র উন্মাদনা। জিন্নাহকে ফেরত দিবি, মুস্তাকিন? তোর শরীরের নৈতিক রক্ত আমার অনৈতিক হাতে লাগলে চামড়া জ্বলার সম্ভাবনা আছে। যা আমি চাইতেছি না আপাতত। সমস্যা নেই। শুরু কর। উর্দুতে একটা কথা আছে, কাল করবে তো আজ, আজ করবে তো এখন। করবি যখন, করে ফেল। দ্বিধা কেন? জিন্নাহ কোথায় আমি জানি না। মরলেও জানি না, বাঁচলেও জানি না। হামজা চুপচাপ মেশিনের খণ্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। সে ভালো দর্শক। চুপচাপ দেখতে তার ভালো লাগে। পলাশ মুস্তাকিনের মুখটা মাটিতে ফেলে নিচের চোয়ালটা জুতো দিয়ে চেপে ধরে ঢালাই মেঝেতে ঘষল। তাতে মুরসালিনের চোয়ালের চামড়া ছিঁড়ে যায়। পলাশের বড় শান্তি লাগল তা দেখতে। পলাশ অমায়িক হেসে বলল, আমার নামে কমপক্ষে ২৬টা কেস খুলছ তুমি,
মুস্তাকিন, আমি কি এতই খারাপ? তুমি ভাই মানুষ চেনো না, যারে তারে নিয়ে খেলতে আসো। তোমার কাম অপরাধীদের নিয়ে আমার পেছনে লাগছ কেন? আমি কি অপরাধী? আমি একজন সফল ব্যবসায়ী। তোমার কোনো ধারণা আছে এই খানে আসতে আমার কত পরিশ্রম গেছে? জুতোর বাড় দিয়ে মুস্তাকিনের মুখের ওপর কষে এক লাথি মারল পলাশ। মুস্তাকিনের নিচের ঠোঁটটা থেতলে ফেটে রক্ত ছিটকে এলো। নাক দিয়ে চিরচির করে রক্ত বেরিয়ে এলো। কপালের ত্বক ছিলে গেল, চোখে আঘাত লেগে ঝাপসা হলো চোখ, জ্বলুনি উঠল খুব। মুস্তাকিনের ঠোঁটের রক্তটুকু পলাশ আঙুলের ডগায় তুলে নিয়ে একটু পিছিয়ে দাঁড়াল। মুস্তাকিন আবার উঠে বসে ক্ষতবিক্ষত মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, কাপুরুষ গায়ে লেখা থাকে না, পলাশ আজগর। আমি তদন্ত ভরা ময়দানে করে তোর গেম ওভার করছিলাম, আর তুই আমার এক ফোঁটা রক্ত নিতে দেখ কত আয়োজন করেছিস। একজনের জন্য এই ঘরে তিনজন, বাইরে শখানেক দাঁড় করিয়ে রেখে এসেছিস। এইটাকেই বরং বীরত্ব ধরে মরি যে এক আমিকে দমন করতে তোদের গোটা ফৌজ দাঁড়িয়ে যেতে হয়। খোলা ময়দানে আমার একার জন্য তুই একা আসতি না হয়। হারলেও অন্তত এইটুকু আনন্দ তো নিয়ে মরতাম যে জীবনের শেষ মোকাবেলাটা কোনো পুরুষের সাথে হয়েছিল। এখন তো মরার পরেও এই আফসোস থাকবে যে কতকগুলো কুকুরের দলীয় দংশনে প্রাণ হারিয়েছি আমি সৈয়দ মুস্তাকিন মহান। পলাশ দুঃখিত ভঙ্গিতে হাসল, আমি তোর আফসোসের চিন্তা করছি না, ইনভেস্টিগেটর। আমি আমার সৌভাগ্যের কথা ভাবছি যে তোর মতো একজন সৎ, বীর, আইনের কর্মকর্তার মহান শরীরে আমি আমার কুত্তা মার্কা দাঁত বসাতে পারব। এই দুঃখে আমি তোকে জীবিত রাখব, ইনভেস্টিগেটর। পরাগের মাঝে আমি তোর পরিচয় জীবিত রাখব। ওকে লোক চেনে না, তোর বীরত্বপূর্ণ নামে চিনবে। পলাশ অলস পায়ে হেঁটে গিয়ে একটা বস্তা টেনে এনে জয়ের সামনে রাখে। তাতে হকি স্টিক, মেহগনির কাঁচা খড়ি, রড, ছুরি, দা, চাপ্পড়, বড় বড় কয়েকটা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, ছোট্ট কুড়াল, কয়েকটা শাবল ইত্যাদি। বেশ ভার বস্তাটা। পলাশের জোয়ান, বলবান শরীরও ঘেমে উঠল এই খাটুনিতে। জয় শরীরের শার্ট ও গেঞ্জি খুলে শার্টটা ফেলে দিল মেঝেতে, গেঞ্জিটা মুস্তাকিনের মুখে গুজে দিয়ে তখন রড দিয়ে পিটাতে শুরু করল। হামজা আস্তে করে সেখান থেকে চলে যায়। সে নতুন বিয়ে করেছে। রিমি জিজ্ঞেস করলে বলবে সিগারেট টানতে গেছিল। বেশি দেরি করলে কথাটা অবিশ্বাসযোগ্য হতে পারে, কারণ সিগারেট খেতে খুব বেশি দেরি লাগে না। মুস্তাকিনের ডান হাতের কনুইয়ের অস্থিসন্ধিটা খটাং করে ছুটে হাতটা ঝুলে গেল মোটা ইস্পাত রডের আঘাতে। শরীরের চামড়া উঠে মাংসপেশিগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে এলো কোনো কোনো আঘাতে। মুস্তাকিন প্রথমবার জ্ঞান হারানোর আগে মুখে গুজে থাকা গেঞ্জির ওপরই একবার বমি করে ফেলল। জয় ক্লান্ত হয়ে রড ফেলে দেয়। গেঞ্জিটা বের করে আনে। মুস্তাকিন অচেতনের মতো পড়ে রইল। সেদিন জিজ্ঞাসাবাদ আর হল না। ডাক্তার দুদিন ধরে চিকিৎসা দিল মুস্তাকিনকে বড় ঘরেই। ডাক্তার তার জীবনের শেষ চিকিৎসাটা বেশ যত্নের সাথে, ব্যথিত হৃদয়ই করল। মুস্তাকিনের জ্ঞান ফেরার পর ডাক্তারের দেহটা ধাতুগ্লানোর মেশিনের জ্বালানি হয়ে গেল। হামজা ডাক্তারকে বড় ঘর থেকে বাইরে পাঠানোর ঝুঁকি নেবে কেন? সেই একই প্রশ্ন জয়ের, জিন্নাহকে ফিরিয়ে দে। তোকে খুন করার খুব একটা ইচ্ছে নেই আমার। মুস্তাকিন বুঝেছিল জয়ের ভেতরের উন্মাদনা। সে যদি বলে জিন্নাহ নিখোঁজ, জয় বিশ্বাস করবে না। সে জন্মগত অবিশ্বাসী। সে ধরে নেবে জিন্নাহকে ওরা মেরে ফেলেছে। মুস্তাকিনের চোখের সামনে আম্মা, মুমতাহিনা, মুরসালিন আর মাদ্রাসার ছোট ছোট এতিমগুলোর মুখ ভেসে উঠল। জয় ওদেরকে মশার ঠ্যাঙের মতো ছিঁড়ে ফেলবে।
মুস্তাকিন শেষ মুহূর্তেও স্বীকার করেনি জিন্নাহ হারিয়ে গেছে। সে বছর ধরে জিন্নার খোঁজ করেছে, কিন্তু না খুঁজে পেয়েছে, না কে তাকে অপহরণ করতে পারে তার কোনো প্রমাণ বা হদিশ মিলেছে। তার ধারণা ছিল কেউ জিন্নাহকে সরিয়ে নিয়েছে, কিন্তু সে জয়ের ভেতরে এই খেয়াল কোনোভাবেই আসতে দিতে পারে না যে জিন্নাহ বেঁচে নেই। জয় উন্মাদ ও অন্ধ। তাকে বিশ্বাস করানো যাবে না জিন্নাহকে মুরসালিন মারেনি। মুস্তাকিন জয়ের ভেতরে এই ভয়টুকু রাখল যে সৈয়দ পরিবারে হামলা হলে জিন্নার জান যেতে পারে। যাতে মুস্তাকিনের পরিবার আপাতত সুরক্ষিত থাকে জয়ের কাছ থেকে। মুস্তাকিন শেষ মুহূর্তে একবার মুরসালিনের সাথে দুচারটে কথা বলার জন্য আর আম্মা ও মুমতাহিনাকে দেখার জন্য বড় ছটফট করেছিল। জয়ের কাছে সেসব বেকার। সে কবে এইসব মায়ার সম্পর্কের বাঁধন থেকে মুক্ত হয়ে এসবের ঊর্ধ্বে চলে গিয়ে এক পিশাচ হয়ে বেঁচে আছে। যে জীবন মৃত, তাকে মৃত্যু দেয়া সম্ভব নয়, কারণ সে জীবিতই নেই। জয়ের অতৃপ্ত রূহ মৃত্যুকে প্রদক্ষিণ করে কিছুদিনের সময় চেয়ে নিয়ে পিশাচ হিসেবে রক্তের নেশায় ফিরে আসা চলন্ত ধ্বংস। ছেঁড়াছুটো মুরসালিনকেই জয় সারারাত ধরে পিটাল। ফাড়া খড়ির ধার কাটাযুক্ত চাবুকের চেয়ে ক্ষয়কারী। মুরসালিনের দেহের মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে এলো। বেশ কয়েকবার রক্তবমি করে ফেলল। নাক ও কান দিয়ে রক্ত বেরিয়ে এলো। ফজরের আজানের আগে জয় টের পায় মুস্তাকিন শুধুই একটা ছেঁড়া দেহ। জয়ের কোনো কাজে সে লাগবে না। মুস্তাকিনকে চিৎ করে শুইয়ে প্রশস্ত শাবলের এক কোপে মুস্তাকিনের গলাটা আলাদা করে ফেলল দেহ থেকে। ঠিক আলাদা নয়, সামান্য একটু ঘাড়ের কাছে চামড়ার সাথে বেঁধে রইল। এক দলা রক্ত ফিনকি দিয়ে ছুটে এসে জয়ের বুক, মুখ, হাড় ভরিয়ে দেয়। জয় সেই রক্তে ডুবে ধপ করে বসে মেঝেতে। চোখ দুটো বুজে বসে থাকে ওভাবেই মিনিট পাঁচেক। শেষ রাতে দোতলায় উঠে এসে গোসল করে বেশ কয়েকটা ড্রাগ শরীরে ইনজেক্ট করে লম্বা একটা ঘুম দিয়ে সে সাজায় মুরসালিনকে ধরার প্ল্যান। মুরসালিনের পদক্ষেপ বড় বিচক্ষণ। জয় উপায় খুঁজে পায় মুরসালিনকে ধরতে মুমতাহিনা একটা ভালো টোপ। মুস্তাকিনদের মাদ্রাসায় যেসব রাজাকার ও জঙ্গি পয়দা হচ্ছে তাদেরকে নিপাত ডাক এলো হামজার কাছে। জয়ের কাছে বিষয়টা খারাপ লাগল না। বাচ্চাদের জীবন খারাপ কাটাটাই নিয়ম। জয়ের অভিজ্ঞতা তাই বলে। আর জিন্নাহও তো পচে মরছে। সেও তো কিশোর। ফাঁকা বৃত্ত। অন্তুর শরীরটা প্রতি মুহূর্তে আরও বেশি ফুরবল হয়ে পড়ছে। সে বেশ কিছুক্ষণ পর শুধু জয়কে এইটুকু জিজ্ঞেস করতে পারল, আপনি মুস্তাকিন মহানকেও মেরে ফেললেন? জয় মাথা নাড়ল, মেরে ফেললাম। অন্তু কত কিছু বলতে চায়, কিন্তু একটা ঢোকের সাথে সবটা গিলে নিয়ে শুধু আস্তে করে বলে, তার কাছে তো জিন্নাহ নাও থাকতে পারে। ছিল, কিন্তু পরে আর পাইনি। সামলে ফেলেছিল আমারে নাকে দড়ি দিয়ে ঘুমানোর জন্যে। আর তারপর মুরসালিনকে খুঁজতে শুরু করলাম। পলাশ কেন সাহায্য করেছিল এতে? মুস্তাকিনকে মারার পর পলাশের গুদামে আগুন দিয়েছিল মুরসালিন। অন্তু কিছুক্ষণ চুপচাপ চোখ বুজে বসে রইল। তার এই প্রতিক্রিয়াটা অদ্ভুত। সে এ নিয়ে আর কিছু বলল না। তার শরীরটা ফুরবল হয়ে পড়েছে। আজকাল নিয়ন্ত্রণহীন অবস্থা শরীরের। যখন তখন সুস্থতার চক্র ঘুরতে থাকে। জয় তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখা ও জানা গল্পটুকু অন্তুকে বলে একটা মোটা চুরুট ধরাল। অশান্ত জয়কে খুব বেশি দেখা যায় না। সিগার টানা জয়টাই মূলত অশান্ত, অস্থির, বুকে ব্যথা চাপা জয়। অন্তু টের পায় জয়ের ভেতরে এখন তোলপাড় চলছে।
এই তোলপাড়ের নাম হামজা। তোলপাড়ের নাম হিসেবে নামটা নতুন। জয় সিগারের ধোঁয়া ছাড়ল নাকমুখ ভরে। তাতেই অন্তুর নিস্তব্ধতা ভাঙে। ধোঁয়া নাকে যেতেই এক লাফে ছিটকে খাটের কিনারায় বসে বমি করে ফেলল। বমিতে শুধু পিচ্ছিল থুতো, অর্থাৎ সারাদিন কিচ্ছু খায়নি। ওড়নাটাকে মুড়ে মোটা করে নাকে চেপে ধরল অন্ত। জয় প্রথমে বুঝল না, যখন বুঝল এক লাফে উঠে গিয়ে সিগার ফেলে এসে অন্তুকে চেপে ধরে ঘরওয়ালি। এই ঘরওয়ালি আর মেইন। ঠিক আছো তুমি? কি হইছে? এই মেয়ে, কি সমস্যা কি? অন্তু নাকচোখমুখ চেপে ধরে বসে রইল। ইশারায় বোঝালো তার মাথা ঘুরছে, তেমন কিছু না। জয়ের মুখটা শক্ত হল। শালির মেয়ে, মার খাবি আমার হাতে? তোর কি হইছে? জন্ডিস? খাস না, বমি করিস, চেহারার হাল বেহাল। আবার জিগাইলে কষ কিছু হয় নাই। মরবি? আমারে না মাইরাই মরবি? অন্তু চোখমুখ ওড়নায় চেপে কাত হয়ে শুয়ে রইল চুপচাপ। জয় ঝুঁকে পড়ে আলতো হাতে ঝাঁকায়, আর মিন। ওই হু, আমি সিগার ফেলে আসছি। আর নাই ধোয়া। তাকাও আমার দিকে। শোনো। অন্তু তাকায়। জয় দ্রুত গিয়ে রুমের দরজা জানালার পর্দা সরিয়ে দিল। এসি অফ করে ফ্যান দিল। ড্রেসিং টেবিলের ওপর সাজানো তার এক সারি পারফিউম থেকে একটা তুলে ঘরে স্প্রে করল। অন্তু তবু নাক ছাড়ে না। তার যে কোনো গন্ধই অসহ্য লাগে। জয় আর কিছু জিজ্ঞেস করল না। পরনের শার্টের দুটো বোতাম খুলে গম্ভীর স্বরে বলল, চলো। কোথায়? অসুস্থ তুমি? ডাক্তার দেখিয়ে আনি। প্রশ্নই ওঠে না। জোর করলে আবার বলো না আমার দোষ। আপনার কোনো দোষ নেই। দোষ তো। আচমকা কঠিন হয়ে উঠল জয়ের কণ্ঠস্বর, হাত ধরে চাপ দিয়ে বলল, অসুস্থ দেখাচ্ছে আর মিন। ওঠ। অন্তু ছিটকে হাত সরিয়ে নিয়ে বলল, ছুবেন না আমাকে। বললাম না, কিছুই হয়নি আমার। আপনার সাথে কোথাও যাব না আমি। কথাটা বলে অন্তু চোখ অর্ধ খুলে জয়ের ভাবমূর্তি লক্ষ্য করে। কিন্তু জয় আশ্চর্যজনকভাবে কোনো আশানুরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে অন্তুকে ভাবনায় ফেলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরল ভাতের থালা নিয়ে। খাবার দেখে অন্তুর নাড়িভুড়ি বোধহয় গলার কাছে উঠে এল। জয় খাবার মুখের কাছে আনতেই বালিশ তুলে মুখের ওপর রাখে অন্তু। উঠে বসতে চায়। জয় অন্তুর হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল একদিকে। বাহু চেপে ধরে উঠিয়ে বসিয়ে পিঠের পেছনে বালিশ খাড়া করে দিয়ে অন্তুকে হেলান দিয়ে বসায়। অন্তু মুখ ফিরিয়ে বলে, আমি খাব না। জোর করলে কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাব বাড়ি থেকে। জয় শুধু ঠান্ডা গলায় বলল, আমার নষ্ট হাত দুটো যথেষ্ট শক্ত, আর মিন। তোমার গায়ে তুলতে বাধ্য করো না। তোমার নরম শরীরে সইবে না। মারবেন? মেরে ফেলুন না। আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? কেউ সামান্য বিরোধিতা করলেও রেহাই নেই। শিখেছেন তো তাই। জয় খাবার তুলে অন্তুর মুখের সামনে ধরে বলল, তখন আসনি কেন অন্য কিছু শেখাতে? অন্তু মুখটা সরিয়ে নিয়ে বলল, সেই দায় আমার ছিল না। এখন আর তাহলে নতুন করে সেই দায় টানার দরকার নাই। যা শেখার তো শিখেই গেছি। এখন আর কি করার? ধরো, হা করো। এখন দায় দেখাই, কারণ এখন আমি। অন্তু থেমে জয়ের খাবারের হাতটা ঠেলে সরিয়ে দেয়। জয় জিজ্ঞেস করে, কি এখন তুমি? আমার ঘরওয়ালি? এখন আপনি যা করছেন তা আমার উপস্থিতিতে, আমার আশপাশে। আবার যা করেছেন তাও আমাকে শুনতে হচ্ছে। শুনতেছ কেন?
কান বন্ধ রাখো। আমি তো শোনাইতে চাই নাই। তুমি শোনার জন্য পেছনে পড়েছিলে। সেটা কারণবশত। জয় হাসল, লাভ নেই। তুমি যদি ভেবে থাকো আমার গল্প শোনার পর আমাকে নতুন করে বিচার করার সুযোগ পাবে, তাহলে আমি বলবো, তুমি আমাকে যত জানবে চক্রবৃদ্ধি হারে শুধু পাপ পাবে। আমার জার্নিতে অধৈর্য হবে আরও। অন্তু তাচ্ছিল্য করে হাসল, আপনি কি আমাকে আপনার জার্নিতে উৎসাহিত করছেন? তোমার হাত দুটো সুন্দর। কোনো এক বুজুর্গ বলেছিলেন, সুন্দর হাতের আঘাতে মরলে বেহেশত নসিব হবার সুযোগ থাকে। কোনো শালির ছাওয়াল বলেছিল, জানি না। রসিকতা করছেন? জয় জিজ্ঞেস করল, খাবে না? খাবো না। বমি পাচ্ছে। জুলুম করছেন আমার ওপর। জয় হাত ধুয়ে ফেলল কেন যেন। অন্তুর মুখে উচ্চারিত জুলুম কথাটার আছর লাগল যেন। অন্তু বড় শান্ত কণ্ঠে বলল, পাপ যথেষ্ট করেছেন। এবার ছাড়লেও পারেন। আমি আর কখনো বলবো না আপনাকে এ কথা। আমি এবার চূড়ান্ত ক্লান্ত। জয় আমির। জয় মাথা নাড়ল, তুমি আইছো আমার অন্ধকার অজীবনে। পাপ আর পুণ্যের মাঝে যেই সীমানা প্রাচীরখানা থাকে, তার ওই পাশে আলো এই পাশে আন্ধার। আলোর ভিতরে বসবাস করা মানুষদের এই পাশে প্রবেশের অনুমতি নাই। তুমি সেই নিষেধ অমান্য করে, সীমা লঙ্ঘন করে এই পাশে পা রাখছ। দোষ কার? সেই প্রাচীরখানা ভেঙে ফেলুন না। সেটাই তো বলছি। ওই প্রাচীরটার নাম অনুতাপহীনতা। আত্মসমর্পণ করুন। তাহলেই তো এপাশের আলো ওপাশের অন্ধকারকে সরিয়ে আলোকিত করে তোলে। আলো গতি রুখে দেয়া যায় না। তা সামান্য পথ পেলেও অন্ধকারকে ধ্বংস করে। অন্তু চোখ বুজে মাথাটা হেডবোর্ডে ঠেকায়। জয় কেমন করে যেন হাসল, এই প্রাচীর আমার মতন পাপীরা নিজেদের বহুদিনের পাপসাধনার মাধ্যমে নিজ হাতে গড়ে তোলে, ঘরওয়ালি। তা চাইলেই ভাঙা সম্ভব হয় না। এই অন্ধকারের সাথে আমার রূহ অবধি জড়ানো। হয় রূহটা বের করে নাও, নয়তো আমাকে ছেড়ে দাও আমার পথে। এখনো পথ ফুরায়নি? মানুষের ব্যথার অভিশাপ আর কত কামালে আপনি তৃপ্ত হবেন? আমি জানতে চাই। জয় হেসে উঠল, কেউ আমায় পাপী বলে ডাকলে আমার শান্তি লাগে। আমার রক্ত আর অনুপ্রেরণা খারাপ, ঘরওয়ালি। বড় বাবা বলতো, পাপ যখন করবি, লোকে পাপী বললে দোষের কি? তবে পাপের চেয়ে বেশি বললে সেই পাপটুকু করে পূরণ করে দিবি। এই যা। বরসাহেব বলে, পাপীদেরকে পাপের পথে থামতে নেই। পরিণতি ভয়াবহ হয়। অন্তু কিছু বলতে যাচ্ছিল, জয় চট করে অন্তুর ঠোঁটে ডানহাতের তর্জনী চেপে ধরল, গোসলও করো নাই? কি করছ সারাদিন? অন্তুকে আবারও কোলে তুলে নিল জয়। বাথরুমের দিকে যেতে যেতে বলল, কি ছলনা পাকাচ্ছ, বলো তো ছলনাময়ী। আমি কি বুঝতে ভুল করছি আজকাল আমার ঘরের দুশ্মনকে? অন্তু চোখ কুচকে জয়ের শার্ট আঁকড়ে ধরে একটু। জয় থেমে গেল। ধুক ধুক করে উঠল তার হৃদযন্ত্রখানি। তাও টের পেল অন্তু। অন্তুকে বাথরুমের মেঝেতে বসিয়ে ঝর্ণা ছাড়ে জয়। রাত 9টার এই গোসলে অন্তুর শরীরে পানি ঝরে পড়তেই ফুরবল শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তু মস্তিষ্কে প্যানিক চরল। সেই মহাগোসলের ক্ষণ তার মাথায় হামলা করল। অন্তু সেদিন বাড়িতে গোসল করেছিল, এই জয় আমির তখন তাদেরই বাড়িতে ঢুকে ঘাপটি মেরে বসা অন্তুকে খুন করতে। অন্তু কি ভুলেছে তা? জয় অন্তুর ওড়নাটা খুলে নেয়। পানিতে ভিজে অন্তুর দেহে কাপড় লেপটে গেছে। জয় তা এড়াতে চায়। তার চোখ যায় অন্তুর মুখে।
অন্তুর চোখ বেয়ে যে নোনা জল ঝরছে তা ঝর্নার পানি ধুয়ে নিয়ে বেয়ে যাচ্ছে অন্তুর শরীর বেয়ে। জয় ঢোকল গিলল। অন্তুর সালোয়ার কামিজটা কম্পিত হাতে খুলতে যায় জয়। আবার থেমে আগে নিজের আধভেজা সাদা শার্টখানা খোলে। অন্তুর শরীরটা কাঁপছে, চোখ দুটো বন্ধ, কাঁদছে অন্তু। জয় অন্তুর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নিজের শার্টটা পেঁচিয়ে দিল অন্তুর দেহে। অন্তুর ভেজা থুতনিতে আঙুল নেড়ে জয় বলে, তোমাকে হাসতে বা কাঁদতে তেমন দেখিনি আমি। হাসবে না জানি, কান্নাও চলবে, কাঁদো। জয়কে কেউ ডেকে বলল, আজকের পর তোর বউয়ের সৌন্দর্যের মামলা উঠলে বলে দিস, তোর বউয়ের সৌন্দর্যকে ম্লান করার সাধ্যি কান্নারও নেই, বরং কান্না সৌন্দর্য পায় তার চোখে এসে। জয় মলিন হাসে, অন্তুকে গায়ে পানি ঢালে। অন্তুর শরীর ছুতে গেলে অন্তু যেন এই জগতে ফেরে। আতঙ্কে আর্তনাদ করে ওঠে, আপনার ছোঁয়াকে বিষাক্তভাবে অনুভব করছি আমি। জয় অন্তুর গলায় বডিওয়াশ মাখাতে মাখাতে ধীর আওয়াজে বলে, তাহলে নিশ্চিত থাকো, তুমি জয় আমিরের ছোঁয়াই পাচ্ছ। অন্তু চোখ দুটো আরো শক্ত করে বুঝে বলল, আমি কি আপনাকে বাধা দিতে পারি না এই মুহূর্তে? পারো না। আপনার মতো পাপী কেন আমাকে ছোঁয়ার বৈধতা পেল জয় আমির? প্রশ্নটা ঘুরিয়ে আমি তোমাকে করতে পারি, তোমার মতো নিষ্পাপ কেন আমার মতো পাপীর জন্য বৈধ হল? আমি নিষ্পাপ নই, সে তো আমার ছোঁয়া লাগার পর। অন্তুর শরীরটা জয় মুছিয়ে দিল তোয়ালেতে। বুকের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে তোয়ালেতে অন্তুর শরীরটা মুড়িয়ে আবারও পাজা কোলে তুলে নিল। বিছানায় এনে শুয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল অন্তুর দিকে। অন্তু নাক ও চোখ লাল, চোখ দুটো বোজা। জয়ের ভেতরে পুরনো একটা হিংসা জাগল, তার তুলনায় অন্তু অতিরিক্ত ফর্সা। জয় আরেকটু ঝুঁকে অন্তুর কানের ভেজা লতিতে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলে, আজ তোমার আসামির নামের অভিযোগের খাতায় আরেকটা অভিযোগ লিখে নাও। সে তোমার অসুস্থতার ফায়দা লুটবে আজ, কিন্তু তুমি বাধা দিতে পারবে না। তুমি ঘেন্নায় কাঁদবে, কিন্তু সে তা গ্রাহ্য করবে না। সেদিন রাত 1:30টার দিকে কামরুল মরে গেল। দোলন সাহেব ওদেরকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। এমপির কানে তিনজনের অবস্থার খবর দেননি। জয় ঘুমে অচেতন, তার ফোন বাজছে। অন্তু দ্রুত ফোনটা সাইলেন্ট করল যাতে ঘুম না ভাঙে। আস্তে আস্তে জয়ের পাশ থেকে উঠে বারান্দায় গিয়ে কল রিসিভ করে চুপ করে রইল। দোলন সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন, হারামজাদা, তোর বউ এবার তোর জানের কাল হবে। মরবি তুই, নিশ্চিত জেনে রাখো ব্যাটা। আর তুই মরলে তোর খয়রাতে আমি চড়াম চড়াম করে ঢোল বাজাব। অন্তু দোলন সাহেবের কণ্ঠ চিনে ধীর আওয়াজে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। ও মুসিবতের বেডি, তুমিই ধরছ কল। তোমার পতি কই? কি হয়েছে স্যার? দোলন সাহেব দীর্ঘশ্বাস টেনে খুব রিল্যাক্সে বললেন, কি হয়নি তা জিজ্ঞেস করো। যা হয়েছে অত বলার এনার্জি নেই। সকালে কোর্ট আছে, এনার্জি লস করতে পারবো না। আমার আন্দাজ বলছে ওদের তিনজনের কেউ একজন জাহান্নামে পৌঁছে গেছে। দোলন সাহেব অন্তুর বিচক্ষণতার প্রশংসা ছেড়ে দীর্ঘশ্বাস ফেললেন, এবার একটু ভয় পাও মেয়ে। পথ সহজ না। তুমি ওদের কাল হতে গিয়ে তোমার নিজের কাল হবে। তোমাকে বাঁচাবে কে? আমি তো বলিনি সহজ স্যার। শিকার করতে গেলে জঙ্গলের ডালপালায় চামড়া ছিলার ভয় পেলে চলে না। কখনো বা শিকারের বিষদাত সহ্য করতে হয়।
কিন্তু তা বলে তীরের তাক নড়চড় করতে নেই। দোলন সাহেব বললেন, তুমি কি দক্ষ শিকারী? না স্যার, আমি শিকারী নই। আমি হলাম শিকার পরে সুযোগ সন্ধানী। তোমার বলির পাঠা কই? ঘুমাচ্ছে। আপনার কাছে দুটো কথা জানার ছিল। আমার হাতে এখন একটা সিগারেট, যেটা শেষের দিকে। যতক্ষণ ওটা টানব ততক্ষণ তোমার কথা বলার সুযোগ পাবে। আর আমি তোমার কোনো শুভাকাঙ্ক্ষী নই, মনে রেখো। অন্তু মলিন হাসল, মাথা ঘুরে উঠল। বারান্দার মেঝেতে হেলান দিয়ে বসে অন্তু বলে, আপনি শুধু ওই বাচ্চাগুলোকে মুক্ত করতে আমায় একটু সহায়তা করবেন তো, স্যার? ওই শুধু ওইটুকুই, বেশি আশা রেখো না যেন। জয় আমির অথবা হামজাকে আঘাত করতে তুমি আমার কাছে একটুও সাহায্য পাবে না। উল্টো বলি হতে পারো, কারণ আমি তোমার শুভাকাঙ্ক্ষী না। মুরসালিনের মহানের সঙ্গে কথা হয়েছে তো আপনার? জয় আজকাল ভুল বেশি করছে, আগে করত না। সেদিন আমাকে মুরসালিনের কাছে একা ফেলে চলে এলো। আমি কি ওকে সতর্ক করব তোমার থেকে দূরে থাকতে? অন্তু হাসল, করতে পারেন, মানলে ওর ভালো, না মানলে কি আর করার? সেটার সম্ভাবনাই বেশি। দীর্ঘশ্বাস ফেললেন দোলন সাহেব, হু। যা করবে তাড়াতাড়ি, তোমার মরণের ঘণ্টা বাজবে, আমি সেই অপেক্ষায়। যুবতী বয়সেই মরে যাবে তুমি, খুব আফসোসের ব্যাপার। যতদিন হামজা না ফিরছে মিথ্যা আমি বলবো এমপির কাছে। তারপর? জয় ঘুমের মাঝে কেসে উঠল। অন্তু সজাগ হল। কল কেটে ভাবির নম্বর তুলে কল করল। কলটা রিসিভ করলেন রাবেয়া, নাক পরিষ্কার করে সালাম দিয়ে বললেন, কে? ঘুমাওনি? অন্তু, ভালো আছো আম্মু? রাবেয়ার ভারী নিঃশ্বাস শোনা গেল। বেশ কটা মাস অন্তুকে দেখেননি। উপচে আসা কান্নাটা লুকিয়ে নিতে খুব বেগ পেতে হল উনার। অন্তু জানে রাবেয়া জায়নামাজে বসা। তাহাজ্জুদের সালাম ফিরিয়ে চোখ মুছে কল রিসিভ করেছেন। রাবেয়া কেমন করে যেন জিজ্ঞেস করলেন, বেঁচে আছিস তো অন্তু? অন্তু হাসে, চোখজোড়া জ্বলে উঠল তার। জানালার গ্রিল ভেদ করে আকাশের দিকে তাকায়। অন্তুরা কাঁদে না, আমজাদ সাহেবের নিষেধ আছে। তাই অন্তু নিজেকে সামলে জানায়, আমি মরব না আম্মু, আমি মরব না। রাবেয়া কথা বলতে পারছিলেন না। কাঁদলে অন্তু রেগে যেতে পারে। তাই কিছুক্ষণ নিঃশব্দে ফুপিয়ে বললেন, জয়ের কাছে ফোনটা ধরায় দে তো অন্তু, একটু কথা বলবো। কি কথা বলবে? ওর সাথে আমার বোঝাপড়া আছে। ওর সাহস কত হইছে রে? ওর নামা নাই, ওর কি কলজেও নাই? তোরে কেমন রাখছে ওরে জিগাইতাম। ওরে বলতাম 23 বছর আগে একটা মেয়ে জন্মাইছিলাম আমি। ওরে বলতাম আমি একটা ছেলেও জন্মাইছিলাম। ওই দুইটার খোঁজ আছে ওর কাছে, একটু দে ওর কাছে। অন্তু ডাকে, আম্মু। রাবেয়া কথা বলতে পারলেন না। অন্তুও কিছু বলতে চেয়ে জিহ্বার আগা থেকে গিলে ফেলে। কথাটা আম্মুকে জানাতে তার ছটফটানি লেগে আসে, কিন্তু বলা হল না। অন্তু শক্ত করে ঢোক গিলে নিজেকে সামলায়, প্রসঙ্গ বদলায়, ভাবির এখন কি অবস্থা আম্মু? সামনের মাসের শেষের দিকে তারিখ দিছে ডাক্তার। তুই আসবি না অন্তু? দেখতে আসবি না?
অন্তু নিশ্চুপ, আর নিয়ন্ত্রণ করতে পারল না। টুপটুপ করে কয়েক ফোঁটা পানি পড়ল কোলের ওপর। আস্তে করে বলল, আসবো আম্মু। ভাবির ডেলিভারি ডেটের আগেই অসব। আমি না আসলে হয়। শেষে বিড়বিড় করে অন্তু, বেঁচে থাকলে আসবো আমি আম্মু, বেঁচে থাকলে আসব। রাবেয়া ডাকলেন, অন্তু। অন্তুর বুকের ভেতর ধুক করে উঠল। এই ডাকটা সাধারণ ডাক ছিল না, মাতৃত্বের ডাক। এই ডাকে মায়েরা ছেলেদের কাছে নিজেকে তুলে ধরেন। রাবেয়ার তো ছেলেটা নেই। অন্তু রাবেয়ার হাত দুটো ধরে বলেছিল শেষবার, অন্তু তাদেরকে সব ফিরিয়ে দেবে, ভবিষ্যৎটা কাঁধে নেবে। সেই দাবিতেই রাবেয়া ডাকলেন আজ অন্তুকে। তোর ভাবির বাড়ির লোকজন আমার আর তোর ভাবিরে আর বইতে পারতেছে না অন্তু। আমি বাড়ি যাইতে চাইলে নিয়ে যাবি অন্তু। আমি আর এইখানে থাকব না। চোখ বুঝলেই তোর আব্বু আসে আমারে বাড়ি যাইতে বলে। তুই আমাকে নিয়ে যা অন্তু। বড় অবুঝ আবদার রাবেয়ার। অন্তু চোখের সামনে দেখল বেয়ান বাড়িতে সরল রাবেয়ার অবহেলিত জীবনটা। ছেলে নেই, স্বামী নেই, ঘরদোর পরের। রাবেয়া মাসের পর দিন কাটাচ্ছে। এর দায় কার? বাকি রাতটা বারান্দায় বসে আব্বুর সাথে কথা বলে কাটল অন্তর। ভোরের আলো আধো আধো ফোটার সময় রুমে ফিরল। তুলনামূলক ভালো লাগছে শরীর। গরমের ভোর। জয় অভ্যাস হল উপর হয়ে শোয়া। খালি পিঠটা দেখা যায়, তাতে ট্যাটুর মতো ছেপে আছে অসংখ্য এবড়থে বড় দাগ। লুঙ্গিটা উঠে আছে হাঁটুরও অনেকটা ওপরে। কালো কুচকুচে পশমে ভরা ঠ্যাঙের ওপর একদলা ধরা মাংস নেই। গর্তের মতো দেবে আছে লম্বা ক্ষত। বাহুতে দাগ। কোথাও বা মাংস ঠেলে উঠেছে ক্ষত ভরাট হয়ে। কোথাও কালশিটে পড়া খাবলা ধরা মারের ছাপ। দেখে মনে হয় এখনো রক্ত জমাটবদ্ধ হয়ে চামড়ার নিচে জমে আছে। যখন তখন টিউমার ও ক্যান্সার হওয়াটাই স্বাভাবিক। গোসল দিয়ে এসে অন্তু নামাজে বসল। মোনাজাতে মালিকের কাছে হাত তুলতেই হুহু করে কেঁদে ফেলল আজ সে বহুদিন রবের কাছে কাঁদেনি। নিজের কলঙ্কিত হাত দুটো রবের কাছে তুলে ধরতে অন্তুর বড় লজ্জা লাগছিল। এই হাতে সে প্রাণ নিয়েছে, যে হাতে সে আইনের কলম ধরতে চেয়েছিল। অপরাধীর শাস্তি দেবার হক কি অন্তুর আছে? সেটা কি খুন নয়? খুন কুফরি। আর কুফরির গুনাহ কি আল্লাহ পাক ক্ষমা করবেন? তার আর জয়হামজার মাঝে পার্থক্য রইল কি? জীবন তাকে কোনো পথে পরিচালনা করছে। তুলি নামাজে বসেছিল। তরুর মৃত্যুর পর সে নিথর হয়ে গেছে। কোয়েলের সাথে আচরণ খারাপ হয়ে গেছে। রুম থেকে বের হয় না। অন্তু প্রতিবেলা খাবার না দিয়ে গেলে না খেয়েই চলে। কোয়েলের যাবতীয় যত্ন রিমিই করে। রিমি কোয়েলের মা হয়ে গেছে। অন্তু গিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। তুলি সালাম ফিরিয়ে বলল, তুমি গিয়ে আরাম করোগে, রান্না আমি করে নেব আজ। অন্তু কিছুক্ষণ তুলির সুশ্রী মুখখানা দেখে বলল, এভাবে কতদিন? কিভাবে আরমিন? যার জীবনে আচমকা দুঃখ আসে, সে না হয় আবার দুঃখ কাটিয়ে সুখ পাবার আশা রাখতে পারে। কিন্তু যার জন্মই দুঃখের খাতিরে সে কেন বৃথা আশা রাখবে সুখের? এটা আমার অবৈধ বাপের বাড়ি বলে তোমরা কি তাড়িয়ে দেবে আমায়? অন্তু বিছানা ছেড়ে তুলির গা ঘেঁষে মেঝেতে বসে পড়ল। তুলির একখানা হাত নিজের হাতের মুঠোয় ধরে বলল, আপনার অবৈধ বাপের বাড়ি? আমি কে বাড়ির? আমার কি পরিচয় আছে? হিসেবে তুমি এ বাড়ির বউ। এটাই জয়ের বাড়ি। ও কথা বলবে না। অন্তু হাসল, আপনার আমার নিজেদের একটা করে সংসার হলেও পারত। কিন্তু নারী হিসেবে আল্লাহর বোধহয় আমাদেরকে পছন্দ হয়নি।
তুলি অন্তুর মুখে দিকে তাকায়। তুমি জয়কে ছেড়ে দেবে আরমিন? আপনার কথা শুনি। কোয়েলকে কিভাবে মানুষ করবেন ভেবেছেন? তুমি নিয়ে নাও। অন্তু তাকালো। তুলি বলল, আমি সত্যি বলছি আরমিন। ওকে আমার আর ভালো লাগে না। আমার আর এই দুনিয়ার কিছুই ভালো লাগে না। আমি কে? আমি কেন? আমি কি? এই প্রশ্ন আমাকে পাগল করে তোলে। তোমার কাছে আছে এই প্রশ্নের উত্তর? আপনি একজন নারী। আপনি একজন মা। এত বড় দুটো শক্তিশালী পরিচয় থাকতেও এই সংকোচ কেন? তুলি তাচ্ছিল্য করে হাসে। আমি অবৈধ সন্তান, আমি ধর্ষিতা, আমি বিধবা, আমি আশ্রিতা। আরও নাও বড় বড় পরিচয়। এগুলো বললে না কেন? আমি যে দুটো বলেছি সেগুলো এক পাল্লায় রাখুন আর এগুলো এক পাল্লায় রাখুন, দেখবেন ওই পাল্লার ভার অসীম ছাড়িয়েছে। তুমি মেয়ে রোজ রোজ আমায় মিছে সান্ত্বনা দিও না। নিজের কথা ভাবো একটুও। আপনি কোয়েল ও নিজের একটা ব্যবস্থা ভাবুন। এখানের দিন ফুরিয়ে এসেছে আপনার। তুলি যেন চমকে উঠল। কেন? তোমরা কি সত্যিই আমায় বের করে দেবে? অন্তু শক্ত করে তুলির হাতখানা নিজের মুঠোয় আটল। কেউ আপনাকে বের করবে না, বরং কেউ থাকবে না আপনাকে এখানে আশ্রয় দেবার জন্য। কোথায় যাবে? কি বলছো তুমি? কি করছো তোমরা? আমরা কারা? জানি না। কিন্তু ধরুন এই বাড়িটা ভাঙার জন্য একজন দিনমজুর দরকার, আমি সেই দিনমজুর। তুলি একটু আতকে উঠল। বিস্ময় ও হতবিহ্বলতায় কিছু উচ্চারণ করতে পারল না। অন্তু বলল, আমি আপনার কাছে আজ এমন কিছু চাইতে এসেছি যা আপনার মন ভাঙতে পারে, মায়ার বাঁধতে পারে। কিন্তু আজ আপনি আমায় ফিরিয়ে দিতে পারবেন না। কি চাইতে এসেছ আরমিন? ভয় পাবেন না। আবেগ আপনাকে ভয় পেতে বলবে, কিন্তু বাস্তবতার কাছে আবেগ এক মুঠো ছাই। আপনি যে মুখে হামজাকে ছোট থেকে ভাই ডেকে এসেছেন, সেই মুখে আপনি তার বিরুদ্ধে সাক্ষী দেবেন। তুলি যেন গেড়ে বসল। কি বলছো তুমি? বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে হয়। আপনার সন্তানের পিতাকে সে ভাই হিসেবে মেরে হয়তো ভালোই করেছে, কিন্তু সে আরও এমন অনেক সন্তানের জন্য নরকের দেবতা। যার জন্য আপনার স্বামীর মৃত্যু হবে তার হাঁটু ভেঙে পড়ার প্রথম ধাপ। বোনের মুখে ভাইয়ের বিরুদ্ধে নিজের স্বামীর হত্যাকাণ্ডের সাক্ষী বড় কার্যকর। তুলি ভাষাহীন চোখে চেয়ে রইল। অন্তু বাম হাতের মুঠোয় রাখা চাবি নিয়ে তুলিকে নিয়ে একবার বড় ঘরে গেল। তুলির বমি ঠেলে আসে, চোখ ফুঁড়ে আসে সেখানকার দৃশ্য দেখে। বস্তার মতো নিথর পড়ে আছে এককেটা ছোট ছোট দেহ। তার মাঝে রক্তাক্ত কয়েকটি যুবক ফজরের নামাজ আদায় করছে। সেখান থেকে বেরিয়ে অন্তু শুধু একটাই কথা বলল, ওদের মায়ের কোল ভরিয়ে দিতে আপনার একটা সাক্ষী আমার চাই। এরপর আমি এই লড়াইয়ে আমি বাঁচতে পারি, তো আপনার ভারটুকুও আমার। অন্তু রিমির ঘরে আর গেল না। সে জানে রিমি এখন নিস্তেজ শরীরে বিছানায় পড়ে নীরবে কাঁদছে। অন্তুর চোখে বড় বেঁধে এই দৃশ্য। রিমি তার এই বয়সের একজন সরল বিশ্বস্ত বান্ধবী কিনা। বাথরুমে যদি 10টা লুঙ্গিও জমা হয়, তা কখনো নিজের হাতে ধুয়ে দেয় না জয়। দরকার পড়লে নতুন কিনে এনে পড়ে। 4টা লুঙ্গি জমেছিল। অন্তু সেগুলো ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে এলো। একটু ভালো মতন দেখল বাড়ির গোটা আশপাশটা। পাহারা নেহাত কম বসায়নি হামজা। বেলা একটু বাড়লে একসাথে দুটো বমির ওষুধ খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকল। 1 কাপ সুন্দর চা বানিয়ে নিয়ে গিয়ে জয়কে ডাকল। বেলা 9টা বাজে। উঠবেন নাকি পানি টানি ঢেলে দেব গায়ে? জয় গালি ঝাড়ার জন্যই বোধহয় আধো চোখ খুলেছিল।
কিন্তু গালি এলো না মুখে। অন্তু চুল আঁচড়াচ্ছে, কোমর সমান চুল, খুব সামান্য কুকরানো, দেখতে আরো বেশি সুন্দর লাগে। অন্তু এক পর্যায়ে চুলটা পিঠ থেকে তুলে সামনে আগলে নিয়ে আছড়াতে লাগল। হাতের চিকন চুড়িখানা চিকচিক করে উঠল অন্তুর। বেরিয়ে এলো গলার চেইন। জয় চোখ বুজে ফেলে এ পর্যায়ে। জয়ের কাছে মনে হলো এটাকে অপার্থিব এক সকাল বলে। এই সকালের মায় যদি জয় আমির পড়ে, দোষটা একটুও জয় আমিরের নয়। কিন্তু ধ্বংসাত্মক ক্ষতিটা জয় আমিরেরই। এই মায়ার প্রশ্নও তার জন্য সর্বোচ্চ ক্ষতিকর। দুর্বলতার ঠাঁইকেই সাধারণ ভাষায় মায়া বলে। জয়ের চোখের পর্দায় ভেসে উঠল অন্তু যে অবস্থায় দাঁড়িয়ে আছে, স্বামী হিসেবে তার এখন কর্তব্য অন্তুর ওই চুল সরানো খোলা কাঁধে একটা চুমু খাওয়া। কিন্তু সে যে স্বামী হবার আগে আসামি। জয় উঠে দাঁড়িয়ে লুঙ্গি বাঁধে। ঘড়িতে সবে 7:30। তার বউ একটা বাটপারি করেছে। এর শাস্তি কিভাবে দেয়া যায়? অন্তু সে সময় বলে উঠল, কি খাবেন? তুমি আমাকে জিজ্ঞেস করতেছ? আমি বুঝতে পারছিলাম না কি রান্না করা যায়। আপনি যা খাবেন তা শুনলে একটা আইডিয়া পাওয়া যেত। জয় এমন ভাব করে হেঁটে এসে অন্তুকে ধাক্কা মেরে সরিয়ে গা ঘেঁষে আয়নার সামনে দাঁড়াল, যেন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে এলোমেলো চুল ঠিক করতে খুব ব্যস্ত। ঘন ফ্রেঞ্চকাট ঝাঁকড়া চুলে হাত বুলাতে বুলাতে বলল, বিরিয়ানি রাঁধো। আর চোখে অন্তুকে দেখল আয়নার ভেতরে। অন্তু আয়নায় জয়কে লক্ষ্য করে বলে, পছন্দ? জয় এবার অন্তুর দিকে ঘাড় কাত করে, হলে কি? আমারও পছন্দ। জয় যেন একটুখানি থমকায়, আর একটু গা ঘেঁষে দাঁড়ায়, তাকিয়ে থাকে। কিছু সময় পর হেসে ফেলে অন্তুর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, পছন্দ চেঞ্জ করে ফেলো, ঘরওয়ালি। নয়তো ভালো মানুষদের সমাজে বদনাম হয়ে যাবে জয় আমিরের পছন্দ মতো একটা নিজের পছন্দ রাখার দায়। তোমার জয় আমির ভালো না। অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসে, তার নামে বদনাম হয়েই এই নাম পেয়েছি। বদনামের ওপর বদনাম দৃশ্যমান হয় না। জয় মাথা নিচু করে হেসে বিড়বিড় করে, আমার নামটাই এক জ্বলন্ত বদনাম। কি বলেন, উকিল মহোদয়া? আমি তো বিরিয়ানি রান্না তেমন পারি না। মানে আম্মু করত, আমি। অন্তু সরে দাঁড়ায়। এই সকল মুহূর্তে জয়কে আপাত বিরহ দিয়ে তার চাপা আহত মুখখানা বড় প্রশান্তি দেয়। রান্না বান্না, স্বামীর যত্ন, সংসার সামলানো শেখার বয়সে উকালতি আর তদন্ত শিখলে তোমার স্বামীর কপাল এরমি হবে, সিস্টার। তোমার স্বামীর জন্য দুঃখ পেলুম। অন্তু হেসে ফেলল। জয়ের মনে হল দেয়ালে মাথা টুকে হাসপাতালে চলে যেতে। এরকম একখানা অভাবনীয় সকাল পাবার কথা সে অজ্ঞান হয়েও ভাবে না। আজ তার সাথে উল্টাপাল্টা ব্যাপার ঘটছে। অন্তু জয়কে 4বার মুদির দোকানে পাঠালো বিভিন্ন মশলাপাতি ইত্যাদি আনতে। তার কুকুরগুলোকে রুটি খাওয়াতে একটু দেরি হলো শেষবার। বকতে বকতে দোতলায় উঠল। 8বার উঠানামা করতে হয়েছে সিঁড়ি দিয়ে। অন্তু বলল, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে। মাথার ওপর তুলে এক আছাড় মারব এইবার কোয়েলেরও, তোমারেও। তো আমি যাই, দুধ নিয়ে আসি। বের হয়ে দেখ, আজ হব। কি ওয়ে? আবার কন, শুনি নাই। অন্তু সরল নজরে তাকায়। জয় এক মুহূর্তের জন্য ঘোরে আচ্ছন্ন হয়ে উঠল। অন্তুর এই মারপ্যাচটা খাটছিল খুব জয়ের ওপর।
কখনো নমনীয়তা না দেখানো অন্তু হঠাৎই এই চূড়ান্ত সময়ে কোমলতা প্রদর্শন করাই জয়ের চাতুর ও হতবিহ্বল হয়ে পড়ছিল। আমি আজ ভার্সিটি যেতে চাই। আপনার অনুমতি আছে? জয় যেন ভুল শুনল। কিছুক্ষণ অনড় দাঁড়িয়ে থেকে চোখ ফেরাল। আমার অনুমতি চাই তোমার? আপনার অনুমতি থাকলে আমি আজ ভার্সিটিতে যাব। সেমিস্টার শেষের দিকে অ্যাটেন্ডেন্স থাকা চাই। জয় ঢোক গিলে একটু সময় নিয়ে বলল, আমি নামিয়ে দেব। অন্তু একটুও আপত্তি করল না। আপনি কোথায় যাবেন? জেলখানায়। অন্তু মশলা কষানোর চামচ নাড়া দিতে দিতে কষা মশলা ছুটে এসে অন্তুর বাম গালে লাগল। মুখের নরম ত্বক জ্বলে উঠতেই অন্তু ছিটকে দাঁড়ায়। জয় যেন উড়ে এসে অন্তুর মুখটা অধিকারে নেয়, ট্যাপ ছেড়ে হাতের মুঠোয় পানি নিয়ে খততে দেয়। কিন্তু মুখের সংবেদনশীল ত্বকে ঠিক ফোসকা পড়া কালো দাগ উঠে এল। ততক্ষণে মশলা পুড়ে ধোয়া উঠে গেছে। সেই গন্ধে অন্তুর চোখমুখ উল্টে এল। জয় দ্রুত অন্তুর মুখ ও মাথাটা অনিয়ন্ত্রিত হাতেই যেন নিজের চওড়া বুকটার সাথে চেপে ধরে রাখে ওভাবেই। জয়ের লম্বা কাষ্ঠল শরীরটার তুলনায় অন্তু মেয়ে হিসেবে লম্বা হয়েও খাটো। এক হাতে গ্যাস অফ করে অন্তুর চুলে হাত রাখে জয়, আলতো চাপে বুকের কাছে অন্তুর মুখটা চেপে নিয়ে ঠাই দাঁড়িয়ে থাকে। অন্তুর অস্থির, অসুস্থ নিঃশ্বাস জয়ের বুকে ছুটে পড়ে। আলতো হাতে বারবার অন্তুর চুলে হাত বোলায়। এই জয়কে চেনা যায় না। জয় নিজেও চিনতে ভুল করে এই জয়টাকে। এই জয় আমিরের ধ্বংসের প্রতিনিধি। অন্তু টের পায় জয়ের হৃৎপিণ্ডে আন্দোলন চলছে। দ্রিম দ্রিম করে হৃদকপাটিকা খুলছে, রক্ত বইয়ে দিয়ে আবার তার চেয়ে দ্রুত ও জোরে আটকে যাচ্ছে। অন্তু একপেশে হাসে আলতো। এরকম বুকের কাঁপুনি অন্তুও টের পেয়েছিল। হাত পা থরথর করে কেঁপেছিল। যেদিন তার ঘরে জয়ের অবৈধ বিচরণ প্রমাণিত হচ্ছিল ভরা সমাজে। হৃদযন্ত্রের এই উত্তাল তাণ্ডব একই রকম, শুধু শর্ত আলাদা। জয় আস্তে করে জিজ্ঞেস করে, বমি করবে? বাথরুমে নিয়ে যাব? না, এখন আর বমি পাচ্ছে না। অন্তু এক প্রকার সূক্ষ্ম অবহেলায় জয়কে সরিয়ে দিয়ে সরে আসে। তারপর জয়ের মুখের দিকে তাকিয়ে সূক্ষ্ম একটা আহত ভাব লক্ষ্য করে। জয় অন্তুর মুখের ছোট্ট ক্ষততে গভীরভাবে একটা চুমু খায়। বেশ কিছুক্ষণ ঠোঁট সরায় না। সামান্য একটু জিহ্বার আগাও ছুঁয়ে যায় অন্তুর মসৃণ গালটা। জয় যেন শুষে নিশ্চিহ্ন করতে চায় অন্তুর গালের দাগটিকে। মুখ তুলে আঙুল নেড়ে ঘষে সেখানে, শব্দহীন হেসে বলে, এই গালে আমার ঠোঁট ততটা সময় স্থায়ী হবে না, যতটা সময় এই দাগ। পোড়ার দাগ ওঠে না। আমার কি এই দাগের ওপর হিংসা করা উচিত, ঘরোয়ালি? অন্তু মাথা নাড়ে, আপনি কি পোড়ার দাগ নন আমার জীবনে? আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ড, আমি সেই আগুনে পুড়ে কালো কয়লা হওয়া জ্বালানি খড়ি। জয় অন্তুর বাহুটা এতক্ষণ চেপে ধরে নিজের শরীরটাকে অবলম্বনের খুঁটি হিসেবে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। ফুরবল শরীর। এবার অন্তুকে রান্নাঘরের মেঝেতে বসাল। জয় নিজেও মেঝের ওপর ঠেসে বসে আস্তে করে দেয়ালের সাথে হেলান দিল। মাথাটা এলিয়ে দিয়ে অন্তুর দিকে ঘাড় কাত করে বলল, আমাকে তুমি অগ্নিকুণ্ড বলো, অথচ আমি উত্তাল সমুদ্র। এবং পানিকে শাসন করা যায় না, ঘরোয়ালি। আর না যায় তার গতিবিধি পরিবর্তন করা। বড়জোর তুমি উল্টো তার প্রবাহে ভেসে যাবে। সব হারিয়ে ধ্বংস হয়ে যাবে। তোমার ধ্বংসাবশেষটুকুও ভেসে যাবে নিরুদ্দেশ পানির উন্মত্ত প্রবাহের সাথে। অন্তু স্লান হেসে সামান্য কাঁধ ঝাঁকাল, মানছি। জয় যেন অবাক হয়ে তাকায়। তার চোখে প্রশ্ন, তুমি আমার কথা মানছ? অন্তুর হাসি কমে আসে,
ভাবুক চোখে বাইরের অন্ধকারের দিকে চেয়ে বলে, ধ্বংস হয়ে যাব বলছেন? তার মানে ধ্বংস হবার এখনো বাকি অনেকটাই। হ্যাঁ। জয় এবার আর অন্তুর অসুস্থতা মানল না। আর একটু সরে গিয়ে বসল। একটা চুরুট ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে মুখচোখ ভরে এক পাজা ধোয়া ছেড়ে হাসল। আমি হেরে যাব একবার তোমার কাছে। তাতে পস্তাবে তুমি। আপনি হেরে গেলে পস্তাব? জয় ধোয়া গিলে দুপাশে মাথা নাড়ল। সেদিন আমার মতো ওভাবে হেরে যেতে না পেরে পস্তাবে। অন্তুর চোখে চেয়ে চোখ মারল। হারজিত আপেক্ষিক, ঘরওয়ালি। তুমি তো আর্টসের স্টুডেন্ট। আপেক্ষিকতা বোঝো? বুঝি। জয় একপেশে ঠোঁটে হাসে। দৃশ্যমান পরাজয় কখনো চূড়ান্ত বিজয় কারো জন্য। এবং জিতে যাওয়াটা হেরে যাওয়া পথের প্রবেশদ্বার মাত্র। কখনো কখনো জেনে বুঝে হেরে যায় মানুষ। কখন জানেন? যখন মানুষের সামনে একটাই পথ থাকে, বেঁচে থাকলে হেরে যাও নয়তো তুমি মরে যাও। মৃত্যু আপনার মতো দায়বদ্ধতাহীন মানুষের জন্য। আমার কিছু দায় আছে। আমি দায়বদ্ধ হলে মেরে ফেলবে? অন্তু শুধু হাসল। মনে মনে বলে উঠল, আমি বলছি, আপনি দায়বদ্ধ হবার পরেও মরণই হবে আপনার একমাত্র মুক্তির পথ। আমি আপনাকে দায়বদ্ধ করে তুলব এবং যে কোনো শর্তে বাঁচিয়ে রাখব। প্রতিক্ষণে জীবিত করে আবার মেরে ফেলব। জয় অন্তুকে আর রাঁধতেই দিল না। মেঝেতে বসিয়ে রেখে নতুন করে মশলা কষিয়ে রান্না শুরু করল। পিকনিকে বিরিয়ানি রেঁধে অভিজ্ঞ হাত তার। অন্তু মেঝেতে বসে বসে দেখল গলায় গামছা ঝুলিয়ে, লুঙ্গি পরে একদম পেশাগত বাবুর্চির মতো রান্না করছে জয়। বিরিয়ানির গন্ধে সকাল সকাল দোতলা মেখে উঠল। রাঁধতে রাঁধতে আবার গলা ছেড়ে গান ধরল। মায়ার পেছনে ছাইরা দিয়া মন্টু হইয়াছি। পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি। সবকিছু ছাইরা আমি সাধু হইয়াছি। প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গুষ্টি মেরেছি। বাংলা মাল ছাইরা হাতে শরবত নিয়াছি। বৈরাগ দিয়া কপালেতে তিলক লাগাইছি। অন্তু রিমির কাছে গিয়ে বলল, আপনার বোরকাটা দিন, রিমি। রিমি অবাক হল, আপনি বোরকা পরবেন? আরমিন পরব। জয় তৈরি হয়ে ওয়ার্কশপে নেমে গিয়েছিল। অনেকগুলো দিন পর গায়ে বোরকা চড়াতে গিয়ে অন্তুর ভেতরে পাগলাটে বিভ্রম তৈরি হল। সে দেখল, আব্বু গেটের বাইরে দাঁড়িয়ে আছে। অন্তুর হুড়মুড় করে বোরকা পরে দৌড়ে গিয়ে আব্বুর হাতখানা চেপে ধরবে, রাস্তা পার হবে, ভার্সিটির গেটে নেমে বলবে, ছাতা খোলো। খুব রোদ আব্বু। প্রেশার বাড়বে কিন্তু। আমজাদ সাহেব গম্ভীর মুখে বলবেন, রোদে ভিটামিন ডি থাকে। প্রেশার বাড়ে কে বলেছে তোকে? একা যাবার চেষ্টা করিস না। আমি আসব নিতে। আজ বাইরে জয় আমির দাঁড়িয়ে আছে। সেদিন প্রথমবার অন্তু জয় আমিরের জন্য বোরকা পরে তৈরি হল। জয়ের নজর পড়তেই তার চঞ্চল চোখ দুটো থমকে স্থির হল। জয় দেখতে পায় এক জুনিয়র বোকা বাঘিনীকে। যে কালো বোরকায় আবৃত, সুন্দর চোখ দুটোয় তেজ, ধীরস্থির ব্যাপাত্তা চলন। জয়কে এড়িয়ে চলে যাচ্ছে সমাজবিজ্ঞান বিভাগের দিকে। জয়ের ভেতরে জেদ উঠল। জয় কুটিল হাসে, মেয়েটাকে রোজ ডাকে, জ্বালাতন করার চেষ্টা করে। মিছেমিছি চ্যালেঞ্জ ছোড়ে। এটা তো সেই আরমিন। তার ঘরওয়ালির আসার কথা ছিল না। জয়ের বুকের ভেতর কেমন একটা লাগে। মস্তিষ্কে যে চাপ সে বইছে আজ 3টা দিন, তা একত্র হয়ে জয়কে গলা টিপে ধরে। একটাবারও জিজ্ঞেস করে না, বোরকা কেন পড়েছ হঠাৎই? জিহ্বা সরে না জয়ের। দুজন অনেকটা পথ হাঁটে আজ। রাস্তায় লোকে আলোচনায় বসে যায়। নোংরামি করে ধরা খেয়ে বিয়ে করা বউ সাবেক ভিপি জয় আমিরের।
মেয়েটার লজ্জা শরম নেই, আবার পর্দা করে। এসব হলো ভণ্ড। জয় চুপচাপ হেঁটে যায়। দেহটাকে শূন্য লাগে তার। হামজা কেন আসছে না? বোঝাপড়া বাকি। এত হিসেব জয় এই সীমিত জীবনে কিভাবে মেলাবে? জয় পরিণতিহীন এক অনিশ্চিত পরিণতির পথটা এমন এলোমেলো লাগে কেন আজকাল? রিকশাওয়ালা জয়কে দেখে দাঁত বের করে হাসে। তোমার কাছে কইলাম কম ভাড়া নিতাম না মামা। বেশি ভাড়া দেউন লাগবো আমারে। বেশি ভাড়া তোমার শ্যাটার ভিতর ভরে দেব মামা। আমি একজন বেকার লোক। না জানি তুমি কইবা ভাড়া লাগত না। ওঠেন, এক্কেরে জাহান্নাম পর্যন্ত নামায় দিয়ে আসি। না, তুমি বড়লোকের ব্যাটা। বেশি ভাড়া না দিলেও আমি রিকশা টান দিমু না মানে দিমু না। এই শালা, ট্যাকা কি গাছের ছাল না ভেড়ার বাল? দে তোর রিকশা দে, আমি চালায় যাই বিনামূল্যে। দে। লন, আপনিই যান গা। ন্যায্য ভাড়া না পাইলে আমি চালাইতাম না রিকশা। জয় রিকশায় চড়ে বসল। আবার নেমে পড়ল। না, মান ইজ্জত এমনিই নাই, তারপর আবার তুই চালা। 2.5 টাকা বেশি দেবনি। চল যাইগা। ওঠো, ঘরওয়ালি। অন্তু ভার্সিটির গেট দিয়ে ঢোকার পর থেকে যতক্ষণ দেখা গেল জয় একদৃষ্টে দেখল অন্তু শহীদ মিনার চত্বর পেরিয়ে সমাজবিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম এক সকালে এই মেয়েটিকে এই রূপেই প্রথমবার দেখেছিল সে। জয়ের রিকশা ঘিরে ধরল ছাত্রছাত্রী, জুনিয়রেরা। চোখ ফেরাতে হল জয়ের। অন্তু সমাজবিজ্ঞান বিভাগে ঢুকে প্রফেসর মনোয়ারা রেহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিল্ডিং থেকে বেরিয়ে ভার্সিটির পেছনের পথ দিয়ে বেরিয়ে এসে দাঁড়াল। গাড়ি আসবে তাকে তুলে নিতে। চলবে।